দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন মানিক ভট্টাচার্য। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন মঞ্জুর হলো কলকাতা হাইকোর্টে। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতেই জামিনের আবেদন জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তার জামিনের আবেদন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় এই মানিক ভট্টাচার্যের জামিন সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য জামিন। তার কারণ হলো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যাদের বিরুদ্ধে প্রথম সারির অভিযোগগুলো উঠেছিল, অর্থাৎ যারা এই নিয়োগ দুর্নীতিতে সব থেকে বেশি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছিল, তাদের মধ্যে কিন্তু একেবারে প্রথমের দিকে ছিলেন মানিক ভট্টাচার্য। সেই মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন আজকে কলকাতা হাইকোর্ট থেকে মঞ্জুর করা হয়েছে। এর ফলে মানিক ভট্টাচার্য তিনি 2022 সালের অক্টোবর মাস থেকে জেলবন্দি ছিলেন, তিনি কিন্তু জেল থেকে বেরোতে পারবেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তার এই আবেদন মঞ্জুর করেছেন এবং কলকাতা হাইকোর্টের সামনে যা যা তথ্য প্রমাণ পেশ করা হয়েছে, যা যা সওয়াল জবাব হয়েছে, সেই সমস্তটা দেখে বিবেচনা করে কলকাতা হাইকোর্টের মনে হয়েছে যে এই মুহূর্তে আবেদন মঞ্জুর করতে কোনো সমস্যা নেই। সেই কারণেই তার জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু শর্ত দেওয়া হয়েছে, প্রথমত বলা হয়েছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে তিনি যে আদালত অর্থাৎ নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের এলাকায় থাকেন সেই এলাকা তিনি ছাড়তে পারবেন না এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাহায্য করতে হবে এবং যখন যখন নিম্ন আদালতগুলিতে শুনানির দিন থাকবে সেই সময় তাকে হাজিরা দিতে হবে এবং কোনো সাক্ষীদের সঙ্গে, অর্থাৎ এই মামলার সঙ্গে যারা সাক্ষী রয়েছেন সাক্ষীদের সঙ্গে তিনি কোনো রকমভাবে যোগাযোগ করতে পারবেন না, তাদেরকে ভয় দেখাতে পারবেন না, তাদেরকে হুমকি দিতে পারবেন না। এর পাশাপাশি তিনি কোনো রকমভাবে তথ্য প্রমাণ বিকৃত করার চেষ্টা করবেন না, এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন এবং তার পাশাপাশি বলেছে যে যে শর্তগুলো আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেই শর্তগুলো কোনোটা তিনি যদি অমান্য করেন সেক্ষেত্রে কিন্তু যা উপযুক্ত পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে, এমনটাও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো যে নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে প্রথম দিকে নাম ছিল মানিক ভট্টাচার্যের, তার জামিনের আবেদন আজকে মঞ্জুর করা হয়েছে। তুমি জানো যে প্রথম যখন এই নিয়োগ দুর্নীতি মামলার ইনভেস্টিগেশন শুরু হয় সেই সময় কিন্তু মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট থেকে সিবিআই তার বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না সেই মর্মে তিনি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে আসেন এবং তারপরে দেখা যায় যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যারা আধিকারিক রয়েছেন তারা 2022 সালের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে গ্রেপ্তার করেন। ফলত সেই সময়ের পর থেকে তার বিরুদ্ধে মূলত যে মামলাগুলি বিচারাধীন ছিল সেখানে কিন্তু একটি মামলা যে ইডির দায়ের করা মামলা এবং তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে এই আবেদন জানিয়েছিলেন। এখন তুমি জানো যখন কলকাতা হাইকোর্টে মামলাগুলি চলছিল সেই সময় তৎকালীন অনেক বিচারপতি তারা প্রশ্ন করেছিলেন যে ইডির মামলার ক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে কিন্তু কেন সিবিআই এর হাত থেকে তিনি যে রক্ষা কবচ পেয়েছেন সেটাকে সিবিআই চ্যালেঞ্জ করছে না, সেই প্রশ্নও কিন্তু উঠেছিল। ফলে সব মিলিয়ে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু একাধিক ছিল। প্রথমত যার অভিযোগ ঘটেছিল যে তিনি কার্যত যারা শূন্য পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের নিয়োগপত্র হাতে দেওয়ার বন্দোবস্ত করেছেন। এর পাশাপাশি অভিযোগ উঠেছিল তিনি তথ্য বিকৃত করার চেষ্টা করেছেন, তিনি ওএমআর শিটকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওএমআর শিটগুলিকে পুড়িয়ে দিয়েছেন, নষ্ট করেছেন। এই ধরনের নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যা যা গুরুত্বপূর্ণ অভিযোগগুলো এবং মূল অভিযোগগুলো উঠেছিল সেই সমস্ত অভিযোগের সঙ্গে মানিক ভট্টাচার্য যুক্ত রয়েছেন। এই মর্মেই কিন্তু ইডির তরফ থেকে বা সিবিআই এর তরফ থেকে বারবার কলকাতা হাইকোর্ট বা অন্যান্য আদালতে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে দীর্ঘদিন জেলবন্দি থাকতে হয়েছে, ইডির হেফাজতে থাকতে হয়েছে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। ফলে সব মিলিয়ে প্রায় 2 বছর পরে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন এবং কলকাতা হাইকোর্ট থেকে যা যা শর্ত দেওয়া হয়েছে সেই শর্তের ভিত্তিতেই তার এই আবেদন আজকে কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছে। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক এই মানিক ভট্টাচার্য, যার বিরুদ্ধে শিক্ষা নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে
2022 সালের অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে গ্রেফতার করে ইডি। একাধিক দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওএমআর শিট পুড়িয়ে দেওয়ার অভিযোগ যেমন ছিল, তেমনি যারা শূন্য পেয়েছেন তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। মানিক ভট্টাচার্য এই সমস্ত দুর্নীতি চক্রের মাথায় ছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনা হয়েছিল। এমনকি টেন্ডার না ডেকে এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে তিনি বরাত দিয়েছিলেন 2014 সালে টেটের, এমন অভিযোগও ছিল এই প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে। তিনি অবশেষে জামিন পেলেন। কলকাতা হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করল। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বারে বারে আমরা দেখেছি মানিক ভট্টাচার্য তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে, কখনো তিনি কান্নায় ভেঙে পড়েছেন, জামিন চেয়েছেন, এবং সেখানে আজকে ঠিক কোন কোন জায়গায় দাঁড়িয়ে তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট? দেখো, প্রথমেই তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের এই যে শুনানি পর্ব, সেই শুনানি পর্বের একটা দীর্ঘ সময় মানিক ভট্টাচার্য তিনি কিন্তু অনলাইনে হাজির ছিলেন এবং বহু ক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে তার নিজের হয়ে সওয়াল করতেও দেখা গিয়েছে। এবং সেই সময় মানিক ভট্টাচার্য তিনি সওয়াল করতে গিয়ে কোনো সময় আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কিন্তু মূল যে বিষয় সেটা হলো এই শুনানি পর্বের বা সওয়াল জবাব পর্বের একটা বড় অংশ মানিক ভট্টাচার্য তিনি নিজে করেছেন, তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। কিন্তু বেশিরভাগ সময় দেখা গিয়েছে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু ভার্চুয়াল মাধ্যমে বা অনলাইনে তিনি নিজের সওয়ালটা নিজেই করছেন। ফলে সেক্ষেত্রেও এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করলে যে মানিক ভট্টাচার্যকে কোন কোন গ্রাউন্ডে এই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে, তুমি জানো যে সবেমাত্র এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলত নির্দেশনামার পুরো কপি এখনো আমাদের হাতে আসেনি এবং সেই কপি আসলে তারপরেই বোঝা যাবে যে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কোন কোন গ্রাউন্ডে এই জামিনের আবেদন মঞ্জুর করেছেন, অর্থাৎ মানিক ভট্টাচার্যের কোন কোন সওয়াল জবাব বা ইডির কোন কোন সওয়াল জবাব পছন্দদার হয়েছে বা তার পছন্দ হয়নি, বা কিসের ভিত্তিতে তিনি এই আবেদন মঞ্জুর করেছেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। তুমি জানো যে নিয়োগ দুর্নীতি পর্বে যখন এই গ্রেফতারি শুরু হয় তখন প্রথমে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তৎকালীন বিধায়ক, তাকে গ্রেফতার করা হয় এবং দ্বিতীয় যে বিধায়ককে গ্রেফতার করা হয় তার নাম ছিল মানিক ভট্টাচার্য। এখন এই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সেই সময় কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল এবং যেই অভিযোগগুলো ইডির তরফ থেকে আধিকারিকরা এখনো খতিয়ে দেখছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার সত্যতা কতটা রয়েছে। তুমি জানো যে মূল যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলো ছিল যে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু একাই এই গোটা কাজটা করতেন বা গোটা একাই তিনি এই পর্ষদটাকে পরিচালনা করতেন। কারণ পর্ষদের যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত হোক বা প্রশাসনিক সিদ্ধান্ত হোক, সেই সমস্ত সিদ্ধান্ত মানিক ভট্টাচার্য কার্যত একা গ্রহণ করতে বলেন সিবিআই এর তরফ থেকে বা ইডির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল। তার কারণ তুমি জানো, সেখানকার যারা গভর্নিং বডির মেম্বার রয়েছেন তারা একটা সময় এটাও অভিযোগ করেছিলেন যে মানিক ভট্টাচার্য তাদেরকে মিটিংয়ে ডাকলেও বা সবার জন্য ডাকলেও সেখানে যে সিদ্ধান্ত গৃহীত হতো সেই সিদ্ধান্তের উপর তাদের কোনো রকম হাত থাকতো না। তার কারণ মানিক ভট্টাচার্য যে মর্মে বয়ান দিতেন বা যেটা বলতেন সেই মর্মেই তারা কিন্তু সেই কাগজগুলিতে সই করতেন। এই রকম মারাত্মক একটা অভিযোগ উঠেছিল। তার পাশাপাশি যে মূল অভিযোগটা উঠেছিল সেটা হলো এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে ঘিরে, যার কথা তুমি একটু আগেই বলছিলে। এই এস বসুরায় অ্যান্ড কোম্পানি তারা কিন্তু ছিল মূলত মূল্যায়নকারী সংস্থা, কিন্তু এই মূল্যায়নকারী সংস্থার ভূমিকা মূল্যায়নকারী সংস্থার থেকেও বেশি বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই মনে করছিল। তার কারণ এই সংস্থায় শুধুমাত্র মূল্যায়ন করতে এমনটা কিন্তু নয়, এই সংস্থার মাধ্যমে বেশ কিছু সময় দেখা গিয়েছে যে মেরিট লিস্ট বা মেধা তালিকা সেটাও বানানো হতো এবং এই যে ওএমআর শিটগুলো, সেই ওএমআর শিটের তারা মূল্যায়ন করতেন এবং মূল্যায়ন করে তারা যে নম্বরটা দিতেন সেই নম্বর বহু ক্ষেত্রে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ ছিল। এবং অভিযোগ এটাও করা হচ্ছিল যে এই গোটা বিষয়টা, অর্থাৎ এই এস বসুরায়ন কোম্পানি কোন কাজটা করবেন এবং তারা কিভাবে কার নম্বর বাড়াবে সেই গোটা বিষয়টা মানিক ভট্টাচার্য স্থির করে দেবেন, এই মর্মেও কিন্তু ইডির তরফ থেকে বা সিবিআই এর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ এখানে আরো করা হয়েছিল যে নিয়োগপত্রগুলো ছিল, যে সুপারিশপত্রগুলো ছিল, সেই নিয়োগপত্র সুপারিশপত্র সেগুলোকে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যারা অযোগ্য চাকরি প্রাপক সেই ব্যক্তিদের এই ধরনের নিয়োগপত্র বা সুপারিশপত্র দেওয়া হতো এবং মানিক ভট্টাচার্য এবং তার সঙ্গে যুক্ত আরো যারা ব্যক্তি আছেন সেই ব্যক্তিরা এই গোটা কাজটা করতেন। এবং মূল যেটা অভিযোগ উঠেছিল যে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য হতে পারতো বা যে ম্যাটেরিয়াল হতে পারতো সেটা ছিল ওএমআর শিট।
প্রায় 12.5 লক্ষ ওএমআরসির মানিক ভট্টাচার্য কোনো রকম টেন্ডার না ডেকে এবং কোনো রকম উপযুক্ত উপায় অবলম্বন না করে তিনি কিন্তু এই ওএমআর গুলোকে বিনষ্ট করেছিলেন। অর্থাৎ এই ওএমআর গুলো বিনষ্ট করতে গেলে যে নিয়ম থাকে সেই নিয়ম তিনি মানেননি। একটা এমন সংস্থাকে দিয়ে তিনি করিয়েছেন যাদের এই কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এবং সেই সময় পর্ষদের কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। অর্থাৎ এই ভুরি অভিযোগ কিন্তু মানিক ভট্টাচার্য উঠেছিল, কিন্তু সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মানিক ভট্টাচার্যের জামিনের যে আবেদন ছিল সেটা মঞ্জুর করা হয়েছে। সৌভিক, ধন্যবাদ।